এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। করবো, বাদ বাকিটা ছিঁড়ে আলাদা করবো। আমার সাথে মেলানো নেই তো, তুমি আলাদা করবে, তুমি আলাদা করবে নতুন করে। হ্যাঁ, আমার এখন সুখ দিতে হবে না। অঞ্জলি লহ বলে বলে আমার আড়ালে, আমার আবডালে অঞ্জলি লহ বলে বলে। মৃন্ময়ী তুমি মা, চিন্ময়ী তুমি মা, মৃন্ময়ী তুমি মা, চিন্ময়ী তুমি মা। দুলিয়ে দাও, দুলিয়ে দাও, দুলিয়ে দাও, দুলিয়ে দাও। আমার আড়ালে, আমার আবডালে অঞ্জলি লহ বলে বলে। খুবই কষ্ট লাগছে, ভিতর থেকে কেঁপে উঠছে যে আমরা কাজটা সাধারণ মানুষকে দেখাতে পারলাম না। ভিতর কেঁপে উঠছে কিছুক্ষণ পর। আমরা ভেবেছিলাম একদিনের জন্য হয়তো দাঁড়াবে, একদিনের জন্য দাঁড়াতে পারলো না। আমাদের সবাই মিলে তিল তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এটা এই মুহূর্তে 60 লাখ টাকা পর্যন্ত আমাদের খরচা করতে পেরেছে টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, সেই কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। আমরা আগেই আমি বলেছিলাম যে আমাদের কোর্ট অবধি যাওয়ার মতো সামর্থ্য নেই, পয়সাও নেই। এই মুহূর্তে প্রশাসনের সাথে ওইভাবে আমরা এতে আর পারবো না। আমরা টোটালি হাত তুলে দিয়ে এই মুহূর্তে আমরা আমাদের পুজো বন্ধ করে দিয়েছি। মানে লড়াইটা আমাদের এখানে বহুমুখী হয়ে গেছে এখন। মানে এক তো প্রকৃতির সঙ্গে লড়াই, তারপরে এখানের গ্রামবাসীর লড়াই, একটা অর্থনৈতিক লড়াই, তারপরে সর্বোপরি যদি প্রশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়, সেই জায়গাটা আমরা কি করে পারবো? মানে গ্রামবাসীরা এত আত্মত্যাগ এবং এত উৎসাহ, এত সহযোগিতা এখানে আর আগে আমরা কখনো শিল্পী হিসেবে যত জায়গায় কাজ করতে গেছি কখনো পাইনি। তো এইখানের এই ব্যথাটা অনুভব করা প্রশাসনের পক্ষে হয়তো সম্ভব হয়নি। তো আমরা শিল্পী হিসেবে এটাই বলবো যে একটা সৃষ্টি যেটা কিনা হতে যাচ্ছিল সবচেয়ে একটা আলাদা কিছু, হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, যেটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হলাম, সেই সৃষ্টিটা মানে তাকে হত্যা করা হলো। হ্যাঁ, সেই সৃষ্টিটা আর গড়ে উঠতে পারলো না। তার ব্যথাটা কি সেটা ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে অন্তত সম্ভব না। তো আরেকজন শিল্পীর কাছে চলে যাব। তো তিনিও অনেকটাই হাড় ভাঙানি খাটনির মধ্যে দিয়ে গেছে এই মানে পুজোর প্রস্তুতির কয়েকটা দিন। তো তার মুখ থেকেও শুনে নেবো, দাদা আপনার মনের পরিস্থিতি এখন কিরকম আছে যদি দর্শকদের জানান। আমাদের সবাই মিলে তিল তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য, সাধারণ দর্শকের কথা ভেবে করে, সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না। আমাদের শিল্পীর সৃষ্টিকর্ম করে কী লাভ? এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয়। শুধু নারী দর্শন, এই দর্শনই হবে, কিন্তু সৃষ্টি হবে না, সব ধ্বংস হবে।
তো তার কাছে আর বেশি আমি জিজ্ঞাসা করব না, কারণ তার মনের পরিস্থিতি খুবই খারাপ। তো আরও দুজন শিল্পী রয়েছে এখানে, মৃৎশিল্পী, যে মাটি দিয়ে মাকে তৈরি করে, মানুষের যে দেহবশেষ, রক্ত মাংসের যে দেহ, তো সেই দেহর জায়গায় এক মাটি জল দিয়ে কিন্তু প্রতিমা করে তারা। তো তার মনের পরিস্থিতি জেনে নেব। দাদা বলুন। শুনে খুবই কষ্ট লাগছে, ভিতর থেকে কেঁপে উঠছে যে আমরা কাজটা সাধারণ মানুষকে দেখাতে পারলাম না, ভিতর কেঁপে উঠছে কিছুক্ষণ পর। খুবই কষ্ট, ভেঙে পড়েছি। এইখানে এসে মনে হয়নি আমি একজন শিল্পী, শিল্পী তো বটে, কিন্তু মনে হয়নি শিল্পী। আমরা পুরো ক্লাবের মানুষের মতনই কাজ করেছি, এদের সঙ্গে মিশে। এদের গ্রামের লোক এত ভালো, এরা আমাদের সঙ্গে এত সহযোগিতা করেছে, মনে হলো যে নিজের গ্রামে নিজের বাড়ির লোক এরা সবাই। সেইভাবে আমরা কাজটা করেছি। এই গ্রামের লোকের যেমন খারাপ লাগছে, তাদের থেকেও খারাপ। তো হঠাৎই টেকনিক্যালি একটা সমস্যার জন্য রিজুদার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো এখন রিজুদার থেকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরবো রিজুদার মনের বক্তব্য। মনের পরিস্থিতি তো আর মানে এখন ভাষায় বলতে হবে না, দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি, অনেক দিন রাত সমানে কাজ করেছি, সবই আমাদের ভুল। দেখো, আমাদের কষ্ট কথা তো ভাষায় বলা যায় না। আমরা এখানে 10-15 জনা শিল্পী একসাথে কাজ করতাম, ডে নাইট সমানে কাজ করতাম। তো যারা এখানে কাজ করতো সবারই কারখানা আছে, বড় বড় কারখানা। তারা সেই কারখানা বাদ দিয়ে এখানে কাজ করেছে। এক একটা কারখানায় এক এক সিজনে 5 লাখ, 7 লাখ, 10 লাখ করে টাকা ইনকাম করে, কিন্তু তারা কিন্তু ওই টাকা ইনকাম বাদ দিয়ে এখানে কাজ করেছে। এখন সবাই কিন্তু টাকা এখানে আটকে গেছে। এখন তবুও কেউ বলছে না, টাকার কথা কেউ বলছে না। টাকা আমাদের না হোক, এখন টাকা পরে দিক, কিন্তু আমাদের দুর্গা মাটা হোক। তো এখন আর সময় নেই, তাই আমরা মনটাকে মানে বুকে হাত রেখে, কষ্ট বুকে রেখে আজকে থেকে আমরাই বলে দিলাম পুজো বন্ধ। এই যে প্রতিমাটা যে গড়া হয়েছিল, এই প্রতিমা এই পুজো হবে না, এই পুজো করবো না, কোনো পুজোই হবে না, না, মানে ছোট করেও করবেন না, কোনো পুজোই করবো না। বলবো, আমাদের বলার কিছু নেই। আমরা সবাই মর্মাহত, আমাদের গ্রামের পরিস্থিতি খুব ভয়ানক। আপনারা প্রতিটা পাড়ায় দেখবেন, প্রতিটা মায়ের কান্না দেখেন আর প্রতিটা বাচ্চাদের কান্না দেখেন, কি অবস্থা চলছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মানে আমার দিদি, মানে আমি সেই দলের যখন আমার দিদি, তাহলে সেই দিদি তো বলেছিল যে পুজো হলে অনেক গরিব মানুষের সুস্থভাবে কিছু পয়সা ইনকাম করে তাদের ছেলে মেয়েকে জামা প্যান্ট তো কিনে দিতে পারবে। আজকে দিদি সেইখানে তো আমাদের ক্ষতি করে দিল। হাজার হাজার লোকের দোকান এসে বসতো, গ্রামের লোকে যারা গরিব মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল, তারা চিন্তা করেছিল যে আমরা একটা ফুচকার দোকান, একটা চপের দোকান দিয়ে আমরা রুজি রোজগারটা করব, সেই রোজগার থেকেই বন্ধ করে দিল। আমাদের কি বলবো, আমাদের বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এত পরিস্থিতি খারাপ লাগছে। কালকে রাত্রের থেকে আমরা যখন ওখান থেকে ডিএম অফিস থেকে ঘুরে এসেছি, আসার পরে আমি কারোর সামনে যেতে পারছি না। তাহলে আমি যাব কি করে, আমার তো যাওয়ার কোনো উপায় নেই। তাহলে আমি একটা জনপ্রতিনিধি, সেই প্রতিনিধির মানে পিঠে বস্তা বাঁধে ঘুরে বেড়াতে যাচ্ছে এখন পাবলিকের মার জন্য। তাহলে আমার দিদি কি আমাকে মার খালো? এত লোকের নাকি উপকার করে যে গরিব মানুষের দোকান দিয়ে তারা সংসার চালাক, তাহলে আজকে সেইগুলো বন্ধ করলো কেন? উনি তো আরো ভালো করে রিসার্চ করতে পারতো। আর যাদের কাছে দায়িত্ব দিচ্ছে তারা সেই রিপোর্টগুলো ঠিক মতন দিদির কাছে পৌঁছাচ্ছে না, আর দিদি ওইখানে বসেই আমাদের বন্ধ করে দিচ্ছে। প্রাক্তন বিধায়কের ঘটনাটা ওইটা বলে দিলাম। উনি আমার এই পুজো নিয়ে নাকি কাকে পুলিশকে বলেছিল, এসপিকে নাকি ফোন করেছিল, এসপি নাকি তারপরে নাকি ওনার সে সিকিউরিটি তুলে নিয়ে গেছে। কালকে তো সেইটাই আমাকে বললো। আমি এটা মানে পুরো আগে তো জানতাম না, কালকে এসেছিল আমার এখানে, এইটাই এসে বলে যে তোমার জন্য কিন্তু আজকে আমার সিকিউরিটি চলে গেছে।